নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরো একবার স্বাগত জানাচ্ছি তোমাদের এই ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট ইউনিটের হিস্ট্রির দ্বিতীয় অধ্যায় থেকে সেরা 20টি 2 নম্বরের প্রশ্নের উত্তর সম্পূর্ণ পড়ে আমি তোমাদের শোনাবো, দেখাবো। ঠিক আছে? তো যারা এই প্রশ্নগুলোর উত্তর নিতে চাও অতি অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে কিন্তু বসে যাবে। ঠিক আছে? আর শুধুমাত্র এটা 2 মার্কসের জন্য নয়, আমি হিস্ট্রি কমপ্লিট রেডি করেছি, জিওগ্রাফি, বাংলা এবং তোমার জীবন বিজ্ঞান ফার্স্ট ইউনিটের জন্য 4টে সাবজেক্ট রেডি করেছি পিডিএফ সহকারে। যারা পিডিএফ গুলো নিতে চাও তোমাদের কিন্তু একটু বলে দিই, এটা পেইড পিডিএফ। তোমরা যদি আমাকে 239 পে করো তাহলে তোমাদের এই 4টে সাবজেক্টের ফার্স্ট ইউনিটের সমস্ত পিডিএফ আমি তোমাদেরকে মোটামুটি দিয়ে দেবো। তুমি পশ্চিমবাংলার যে কোনো স্কুল থেকেই পরীক্ষা দিচ্ছ না কেন, তুমি কিন্তু সেখান থেকে কোশ্চেন অতি অবশ্যই কমন পাবেই পাবে। আর তুমি যদি কোনো ইন্ডিভিজুয়াল কোনো একটা সাবজেক্টের পিডিএফ নিতে চাও তাহলে তোমাকে 59 পে করতে হবে। কত বললাম? জাস্ট 59 পে করলে কিন্তু হয়ে যাবে, যে কোনো একটা সাবজেক্টে তুমি পেয়ে যাবে। ঠিক আছে? তো যারা পিডিএফ গুলো নিতে চাও, পিডিএফ গুলো পেইড পিডিএফ, বারবার বলছি, উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে। ঠিক আছে? তারপর আমি আমার পেমেন্ট প্রসেস পাঠিয়ে দেবো, তোমরা পেমেন্ট করে সেগুলোকে পরপর নিয়ে নেবে। ঠিক আছে? তোমরা স্ক্রিনশট শেয়ার করলে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার চলো আমরা দেখে নিই কি কি প্রশ্ন আছে। ঠিক আছে? এবং তার উত্তরগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তো এখানে দেখো প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে, প্রথম প্রশ্ন দেওয়া আছে যে কনফেডারেশন অফ দ্য রাইন কি। এখানে তোমরা হেডিং দেবে কনফেডারেশন অফ দ্য রাইন বলে, তারপর লিখবে নেপোলিয়ান বোনাপার্ট 1806 খ্রিস্টাব্দে পবিত্র রোমান সাম্রাজ্যের অবলুপ্তি ঘটিয়ে অস্ট্রিয়া ছাড়া জার্মানির ব্যাভেরিয়া, ব্যাডেন, উটেমবার্গ, তারপরে দেখো ম্যাক্সেনি এবং আরো 28টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য নিয়ে একটি রাষ্ট্র সমবায় গঠন করেন, যা কনফেডারেশন অব দ্য রাইন নামে পরিচিত। এই রাষ্ট্রসংঘের রাজনৈতিক ক্রিয়াকলাপ সম্পূর্ণ নেপোলিয়নের নিয়ন্ত্রণাধীনে ছিল। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। যারা পিডিএফ নিতে পারবে না, যারা পেমেন্ট করতে চাইছো না, তারা অতি অবশ্যই খাতা পেন নিয়ে কিন্তু লিখে নেবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলো। পরবর্তী 2 নম্বর কোশ্চেনে আমরা আসবো। এখানে 2 নম্বর প্রশ্নগুলো দেখো। প্রথম দ্বিতীয় প্রশ্ন বলা আছে লিজিয়ন অফ অনার বলতে কি বোঝা। তো এখানে তোমরা হেডিং দেবে লিজিয়ন অফ অনার বলে, তারপরে লিখবে নেপোলিয়নের সামাজিক সংস্কারের একটি উল্লেখযোগ্য দিক হলো লিজিয়ন অফ অনার প্রবর্তন। বংশগত মর্যাদার পরিবর্তে প্রকৃত গুণীদের মর্যাদা দেওয়ার জন্য 1802 সালে তিনি রাষ্ট্রীয় সম্মান প্রদানের উদ্যোগ নেন। ঠিক আছে? পরবর্তী পার্ট দেখে নাও। এরপরে লিখবে যে এই সম্মানকে লিজিয়ন অফ অনার বলা হয় নেপোলিয়নের মতে এর ফলে জনগণের মধ্যে দেশ সেবার মানসিকতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। আশা করি এটা বুঝতে পারলে। পরবর্তী 3 নম্বর কোশ্চেন দেখো, ডাইরেক্টরি শাসনকাল বলতে কি বোঝায়। তো এই কোশ্চেনের উত্তরে কি লিখবে? ডাইরেক্টরি শাসনকাল বলে লিখবে। তারপরে 1795 খ্রিস্টাব্দে ন্যাশনাল কনভেনশনের অবসানের পর নতুন সংবিধান অর্থাৎ অনুযায়ী একটি 2 কক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়। তারপরে লিখবে এই আইনসভায় সদস্যদের মধ্যে 5 জন সদস্য বা ডাইরেক্টরকে নিয়ে একটি শাসন পরিষদ গঠিত হয়। ডাইরেক্টরি নামে এই নতুন প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা 1795 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত চালু ছিল। প্রথম 5 জন ডাইরেক্টর হলেন বারাস, লা রাভেলিয়ে, লার্তুনিয়ে, রিউবেল। ঠিক আছে? এবারে পরবর্তী কোশ্চেন দেখে নাও। 4 নম্বর কোশ্চেন হচ্ছে নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিয়ান বলা হয় কেন। ঠিক আছে? এই কোশ্চেনের উত্তরে কি লিখবে? নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিয়ান বলার কারণ বলে হেডিং দেবে। হেডিং দিয়ে তারপরে কি করবে? তারপরে লিখবে যে আইন সংহিতা রচনার জন্য নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিয়ান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রেস্টিনিয়ান বলা হয়। মধ্যযুগে পূর্ব রোমান সাম্রাজ্যের বা বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট জাস্টিনিয়ান তার সাম্রাজ্যের বিভিন্ন আইনগুলিকে প্রথম একটি গ্রন্থে সংকলিত করেন। নেপোলিয়ন ও ফ্রান্সের বিভিন্ন স্থানে প্রচলিত আইনগুলির সমন্বয় সাধন করে কোড নেপোলিয়ন রচনা করেন। তাই নেপোলিয়নকে জাস্টিয়ানের সঙ্গে তুলনা করে দ্বিতীয় জাস্টিয়ান বলা হয়েছে। আশা করি বোঝাতে পারলাম। এর পরবর্তী 5 নম্বর প্রশ্ন দেখো, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোড নেপোলিয়ন বলতে কি বোঝো। ঠিক আছে? তো এখানে তোমরা লিখবে কোড নেপোলিয়ন বলে এরকম হেডিং দেবে, দিয়ে লিখবে যে ফ্রান্সে সাধারণ আইনবিধি ছিল না। দেশের মধ্যে 360টি স্থানীয় আইনবিধি ছিল। নেপোলিয়ন বিপ্লবের মূল আদর্শ সামাজিক সাম্যকে সামনে রেখে ফ্রান্সের আইনগুলিকে সংশোধিত ও পরিমার্জিত করেন। এই উদ্দেশ্যে নেপোলিয়ন বিশিষ্ট আইনজীবীদের নিয়ে একটি কমিটি গঠন করেন।
4 বছরের চেষ্টায় এই কমিটি আইনবিধি তৈরি করে, যা কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। কোড নেপোলিয়নে মোট 2287টি ধারা রচনা করা হয়। ঠিক আছে, তার পরবর্তী কোশ্চেন করবে কি, কোড নেপোলিয়নের গুরুত্ব লেখো। এই কোশ্চেনের উত্তর লিখবে কোড নেপোলিয়নের গুরুত্ব এরকম হেডিং দেবে। ঠিক আছে, হেডিং দেওয়ার পরে কি করবে, এখানে লিখবে যে কোড নেপোলিয়ন প্রবর্তনের ফলে এই প্রথম ফ্রান্সের সর্বত্র একই ধরনের লিখিত আইন চালু হয়। ফলে অপরাধের দণ্ড নির্ধারণ বা বিচার ব্যবস্থায় অনেক স্বচ্ছতা আসে। বিভিন্ন ধরনের জটিল আইনগুলি অনেক সহজ সরল হয়ে ওঠে। কোড নেপোলিয়ন প্রচলনের ফলে ফ্রান্সের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বিশৃঙ্খলা দূর হয়। এর পরবর্তী দেখে নাও, 7 নম্বর প্রশ্ন, কবে কাদের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়? এই চুক্তির সত্য ও তাৎপর্য লেখো। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরে লিখবে যে উত্তর 1802 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য যে এই সময় ফ্রান্সের কর্ণধার ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। তার পরের পাটে লিখবে অ্যামিয়েন্সের সন্ধি সত্যগুলো বলে। সন্ধি সত্যগুলি হেডিং দেওয়ার পরে লিখবে যে 1802 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অ্যামিয়েন্সের চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্তগুলি ছিল: 1. মিশর, নেপলস ও পোপের রাজ্য থেকে ফ্রান্স তার সেনাবাহিনী প্রত্যাহার করে নেবে। 2 এ লিখবে অপরপক্ষে ইংল্যান্ড ত্রিনিদাদ ও সিঙ্গল ছাড়া অন্যান্য বিজিত অঞ্চল ফ্রান্স ও তার মিত্র দেশগুলিকে প্রত্যাপন করবে। তারপরে লিখবে অ্যামিয়েন্সের সন্ধি শর্তগুলো হেডিং দিয়ে লিখবে 1802 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত অ্যামিয়েন্সের চুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। এই চুক্তি ছিল ফ্রান্স তথা নেপোলিয়নের কাছে এক বিরাট কূটনৈতিক সাফল্য। কারণ কি লিখবে, কারণ লিখবে এই চুক্তির ফলে ফ্রান্সের বিরুদ্ধে গঠিত দ্বিতীয় শক্তিজোট ভেঙে যায়। 2 অন্যদিকে ইউরোপীয় রাজনীতিতে ফ্রান্স একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তারপরে 8 নম্বরে দেখো কি লিখবে, বার্লিন ডিক্রি কি? বার্লিন ডিক্রি বলে হেডিং দিয়ে লিখবে ফরাসি রাজা নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের বাজারে ইংল্যান্ডের রপ্তানি বন্ধ করে ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার জন্য অর্থনৈতিক অবরোধের নীতি গ্রহণ করেন। এই উদ্দেশ্যে তিনি 1806 খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি ঘোষণা করেন। এতে বলা হয় যে ফ্রান্স তার মিত্র বা নিরপেক্ষ দেশের বন্দরগুলিতে ইংল্যান্ড বা তার উপনিবেশগুলি থেকে আসা কোনো জাহাজকে ঢুকতে দেওয়া হবে না, বা ইংল্যান্ডের কোনো পণ্য এই সকল দেশের বন্দরে নামতে দেওয়া হবে না। পরবর্তী 9 নম্বর কোশ্চেন দেখো, মিলান ডিক্রি কি? তো এই উত্তরটা দেখে নাও। মিলান ডিক্রি বলে এরকম লিখবে যে 1807 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন ইংল্যান্ডের অর্ডার্স ইন কাউন্সিলের উত্তরে মিলান ডিক্রি ঘোষণা করেন। এতে বলা হয় যে যে সকল জাহাজ বা মিত্র অথবা নিরপেক্ষ যে দেশেরই হোক না কেন অর্ডার্স ইন কাউন্সিল অনুযায়ী ইংল্যান্ডের কাছ থেকে লাইসেন্স নিলে তাদের যে কোনো বন্দরে বা সমুদ্রের বুকে ব্রিটিশ সম্পত্তি হিসেবে গণ্য করে ফ্রান্স বাজেয়াপ্ত করবে। ব্রিটেনের কোনো বন্দরে সেই নিরপেক্ষ দেশের জাহাজ ঢুকলেই তাকে শত্রু দেশের জাহাজ বলে গণ্য করা হবে। এর পরবর্তী কোশ্চেন দেখো, অর্ডার্স ইন কাউন্সিল কি? তো অর্ডার্স ইন কাউন্সিল বলে হেডিং দিয়ে লিখবে ইউরোপের সমস্ত বন্দরে ব্রিটিশ জাহাজ বা পণ্যের প্রবেশ নিষিদ্ধ করে নেপোলিয়ন বোনাপার্ট বার্লিন ডিক্রি জারি করেন। নেপোলিয়ন প্রবর্তিত এই অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে 1807 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ইংল্যান্ড অর্ডার্স ইন কাউন্সিল ঘোষণা করে জানায় যে ইংল্যান্ড ফ্রান্স ও তার মিত্র দেশগুলিকে অবরোধ করেছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে ফ্রান্স ও তার মিত্র রাষ্ট্রবর্গের সঙ্গে বাণিজ্যরত যে কোনো জাহাজকে ইংল্যান্ড বাজেয়াপ্ত করবে। কতগুলি বিশেষ ক্ষেত্রে নিরপেক্ষ দেশের জাহাজ কোনো ব্রিটিশ বন্দরে উপনীত হলে চড়া হারে রপ্তানি শুল্ক আদায় দিয়ে প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করলেই ফ্রান্স ও তার মিত্র রাষ্ট্রের বন্দরে প্রবেশ করতে পারবে। 11 নম্বর প্রশ্ন দেখো, মহাদেশীয় অবরোধকে দ্বিমুখী অস্ত্র বলা হয় কেন? তাহলে এখানে উপরে হেডিং করবে মহাদেশীয় অবরোধকে দ্বিমুখী অস্ত্র বলার কারণ বলে। তারপরে লিখবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ছিল একটি দ্বিমুখী অস্ত্র। মহাদেশীয় অবরোধ দ্বারা নেপোলিয়ন ইংল্যান্ডকে বিব্রত করেছিলেন, তেমনি এই ব্যবস্থার অবাস্তবতা নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল। এই ব্যবস্থার দ্বারা আক্রান্তের চেয়ে আক্রমণকারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই ব্যবস্থা তার শত্রুর তুলনায় তাকেই বেশি আঘাত করেছিল। তার পরবর্তী কোশ্চেন দেখো, মহাদেশীয় অবরোধ কি? এর উত্তরটা পরবর্তী। মহাদেশীয় অবরোধের হেডিং দিয়ে তারপরে কি করবে,
লিখবে নৌযুদ্ধে ইংল্যান্ডকে পরাস্ত করতে ব্যর্থ হয়ে নেপোলিয়ন ইংল্যান্ডের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করেন। 1806 খ্রিস্টাব্দে একটি অর্থনৈতিক অবরোধের নীতি গ্রহণ করে নেপোলিয়ন ঘোষণা করেন যে ইউরোপের কোনো বন্দরে ব্রিটিশ জাহাজ যেতে পারবে না ও ইউরোপের কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে পণ্য আমদানি করতে পারবে না। ইংল্যান্ডকে পর্যুদস্ত করার উদ্দেশ্যে রচিত এই অর্থনৈতিক অবরোধের মহাদেশ পরিচিত। ঠিক আছে, তারপরে 13 নম্বর প্রশ্ন দেখো, পোড়ামাটির নীতি বলতে কি বোঝো? এখানে কি করবে, লিখবে পোড়ামাটির নীতি বলে হেডিং দেবে, দিয়ে লিখবে রুশ বাহিনী তাকে বাধা না দিয়ে এবং সম্মুখ যুদ্ধ এড়িয়ে ক্রমাগত সাম্রাজ্যের অভ্যন্তরে পশ্চাৎপসরণ করতে থাকে। এ সময় তারা রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে শস্য ক্ষেত্রে ও জনপদে আগুন লাগিয়ে দেয় এবং পানীয় জলে বিষ মিশিয়ে দেয় যাতে নেপোলিয়নের সেনারা সেগুলি ব্যবহার করতে না পারে। এভাবে শত্রুপক্ষের সেনাদের দেশের ভেতরে প্রবেশ করিয়ে পরবর্তীকালে আক্রমণের রণনীতি পোড়ামাটির নীতি নামে পরিচিত। তার পরবর্তী কোশ্চেন দেখো, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? হেডিং করবে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলার কারণ। তারপর দেখো, বিপ্লবের তরঙ্গ ধেয়েই নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন। ফরাসি বিপ্লব প্রসূত সাম্যনীতির ফলে সাধারণ ঘরের সন্তান হয়েও নেপোলিয়নের পক্ষে ক্ষমতার সর্বোচ্চ সীমায় ওঠা সম্ভবপর হয়েছিল। নেপোলিয়ন বিপ্লবের সাম্যনীতি গ্রহণ করে কোড নেপোলিয়নের মাধ্যমে ফ্রান্সে আইনগত সমতা, সামাজিক সাম্য, শ্রেণী কৌলীন্যের পরিবর্তে যোগ্যতার মর্যাদা দানের ব্যবস্থা করেন। নেপোলিয়ন ইতালি ও জার্মানিতে বিপ্লবের আদর্শবাদ বহন করে নিয়ে গিয়েছিলেন। এসব কারণে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয়। আশা করি বুঝতে পারলে। পরবর্তী কোশ্চেন দেখে নাও। পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? উত্তর কি লিখবে, নেপোলিয়ন বিপ্লবের আদর্শকে ত্যাগ করে ফ্রান্সে বংশানুক্রমিক রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন। ফরাসি বিপ্লবের স্বাধীনতার আদর্শ বিসর্জন দিয়ে সব ক্ষমতা নিজে কুক্ষিগত করেন। ফ্রান্সের বাইরে সাম্রাজ্যের লক্ষ্য ছিল পারিবারিক স্বৈরতন্ত্র কায়েম করা। এই কারণে তাকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয়। 16 নম্বর প্রশ্ন দেখো, নেপোলিয়নের স্পেনীয় ক্ষত কি? হেডিং করবে স্পেনীয় ক্ষত বলে, তারপর লিখবে বিনা অনুমতিতে স্পেনের ভেতর দিয়ে নেপোলিয়ন সৈন্যবাহিনী নিয়ে যায়। এছাড়াও স্পেনের অভ্যন্তরীণ বিরোধের সুযোগ নিয়ে নেপোলিয়ন পূর্ব বংশীয় রাজা চতুর্থ চার্লসকে অপসারিত করে নিজ ভ্রাতা জোসেফকে স্পেনের সিংহাসনে বসালে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ স্পেনবাসী ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। শেষ পর্যন্ত ফরাসি বাহিনী স্পেন ত্যাগ করতে বাধ্য হয়। ফ্রান্সের এই পরাজয় খুবই ক্ষতিকারক হয়েছিল। এই কারণে স্পেনীয় যুদ্ধই স্পেনীয় ক্ষত হিসেবে দেখা দিয়ে নেপোলিয়নের পতন ঘটায়। 17 নম্বর প্রশ্ন দেখো, নেপোলিয়নের পতনের প্রধান কারণগুলি কি কি? এখানে হেডিং করবে নেপোলিয়নের পতনের প্রধান কারণগুলি বলে, তারপরে লিখবে নেপোলিয়নের পতনের প্রধান কারণগুলি হলো: 1. তার ভ্রান্ত মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, 2. দীর্ঘ উপদ্বীপের যুদ্ধে পরাজয়, 3. রাশিয়া অভিযানের ব্যর্থতা, 4. ইউরোপীয় জাতিগুলির সম্মিলিত আক্রমণ বা মুক্তিযুদ্ধ, 5. ইংল্যান্ডের মতো শক্তিশালী দেশের নিরন্তর বিরোধিতা, 6. তার সাম্রাজ্যের স্ববিরোধিতা এবং তার সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা। এর পরবর্তী 18 নম্বর প্রশ্ন দেখো, 100 দিবসের রাজত্ব বলতে কি বোঝো? 100 দিবসের রাজত্ব বলে তারপর হেডিং করবে, তারপরে লিখবে নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসিত করে মিত্র শক্তি পূর্ব বংশের অষ্টাদশ লুইকে তারপর দেখে নাও ফ্রান্সের সিংহাসনে প্রতিষ্ঠিত করে। তার শাসনে ফ্রান্সের নানা গোলযোগ শুরু হয়। ইতালি, পোল্যান্ড ও রাইন অঞ্চলকে কেন্দ্র করে মিত্রশক্তি জোটের মধ্যেও প্রবল দ্বন্দ্ব শুরু হয়। এই সুযোগে নেপোলিয়ন এলবা দ্বীপ থেকে ফ্রান্সে এসে হাজির হন ও সিংহাসন দখল করেন। সে সময় তিনি একটানা 100 দিন ফ্রান্সে রাজত্ব করেন। নেপোলিয়নের এই স্বল্পকালের শাসন 100 দিবসের রাজত্ব নামে পরিচিত। পরবর্তী 19 নম্বর কোশ্চেন দেখো, ব্রান্সউইক ঘোষণাপত্র কি? উত্তরে লিখবে প্রুশিয়ার সেনাপ্রধান ব্রান্সউইক ফরাসি রাজতন্ত্র রক্ষার লক্ষ্যে 1792 খ্রিস্টাব্দে 25 জুলাই এক ঘোষণাপত্র জারি করেন। এর নামই ব্রান্সউইক ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রের দ্বারা তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ফরাসি রাজ পরিবারের উপর আঘাত আসলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন। পরবর্তী দেখো 20 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের মস্কো অভিযান ব্যর্থ হয় কেন, অথবা এই অভিযান প্রত্যাহার করেন কেন? তো এখানে তোমরা এসে করবে, হেডিং করবে নেপোলিয়নের মস্কো অভিযান ব্যর্থ হওয়ার কারণ বলে,
তারপরে 1 নম্বর পয়েন্ট লিখবে রুশ সেনারা পোড়ামাটির নীতি দ্বারা ফরাসি সেনাবাহিনীর রসদ ভান্ডার, পানীয় জলের ভান্ডার ও রাস্তাঘাট ধ্বংস করে দেয়। তার পরবর্তী লিখবে কি দেখো 2 নম্বরে লিখবে এর সঙ্গে যুক্ত হয় রাশিয়ার শীত, তুষারপাত ও টাইফাস নামক জ্বরের প্রাদুর্ভাব। এইসব কারণে অনাহারে ও জ্বরে ফরাসি সৈন্যবাহিনী বিপর্যস্ত হয়, মারা যায় বেশিরভাগ সেনা। এই অবস্থায় নেপোলিয়ন মস্কো অভিযান প্রত্যাহার করে নেন। তার পরবর্তী কোশ্চেন লিখবে বন্ধুরা 21 নম্বর প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধ কবে হয়? এই যুদ্ধের গুরুত্ব কি? তো উত্তরে লিখবে যে 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধ হয়। এই যুদ্ধের গুরুত্ব ছিল অপরিসীম, কারণ এই যুদ্ধে নেপোলিয়ন মিত্র শক্তির কাছে সম্পূর্ণরূপে পরাজিত হন। 2 নম্বরে লিখবে ফলে তিনি সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন। 3 নম্বর লিখবে সেখানে তার মৃত্যু হয়। 4 নম্বরে লিখবে এইভাবে নেপোলিয়নের ফরাসি সাম্রাজ্যের অবলুপ্তি হয়। পরবর্তী কোশ্চেন দেখো এখানে 22 নম্বরে লিখবে কবে কাদের মধ্যে লিপজিগের যুদ্ধ হয়? এই যুদ্ধের গুরুত্ব কি? উত্তরে লিখবে 1813 খ্রিস্টাব্দে ষষ্ঠ শক্তি জোটের সঙ্গে ফ্রান্সের লিপজিগের যুদ্ধ হয়। লিপজিগের যুদ্ধের গুরুত্ব অপরিসীম, কারণ লিখবে লিপজিগের যুদ্ধের গুরুত্ব এই যুদ্ধে নেপোলিয়ন সম্পূর্ণভাবে পরাজিত হন, ফলে বৃহত্তর ফরাসি সাম্রাজ্যের ভাঙন শুরু হয়। রাইন রাষ্ট্রসংঘ ভেঙে পড়ে, ফরাসি শাসন মুক্ত হয়। তার পরবর্তী দেখো, এর পরবর্তী কোশ্চেন দেখে নাও বন্ধুরা, টিলসিটের সন্ধির শর্তগুলি উল্লেখ করো। এখানে তোমরা লিখবে টিলসিটের সন্ধি শর্তানুসারে ঠিক হয়: 1. রাশিয়া ইউরোপে নেপোলিয়নের ইউরোপ পুনর্গঠন নীতি মেনে নেবে। 2. রাশিয়া তার বন্দরগুলিতে ইংল্যান্ডের কোনো পণ্যবাহী জাহাজ প্রবেশ করতে দেবে না। তার পরবর্তী কোশ্চেন দেখো, তার পরবর্তী পয়েন্ট হচ্ছে আগামী দিনগুলিতে মিত্র হিসেবে উভয়কে সাহায্য করবে ইত্যাদি। তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে সেরা 20/23টি তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এছাড়াও আমি ফার্স্ট দিয়ে দিয়েছি। আর লাস্টে তোমাদের আরো একবার বলতে যাই, যারা টিউশন টিচার আছেন, যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না, আমি আপনাকে বলতে চাই আপনি এই নোটস গুলো নিয়ে পড়ান। আশা করি আপনি তো কোয়ালিটি দেখবেন, আশা করি কিন্তু আপনার ভালো লাগবে, বা আপনার স্টুডেন্ট কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবে। আপনার কোনো টেনশন করতে হবে না, আপনি পশ্চিম বাংলার যে স্কুল থেকেই পড়াচ্ছেন না কেন। তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।